বাইরে তখন ঝুম বৃষ্টি, অন্ধকার ঘরে বইছে দক্ষিণা বাতাস। বিভোর রুহিকে বলছে, একদিন একটা মেয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। গ্রামের মেয়ে, কিছু জানত না, বুঝত না। সেই ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়ল। সেই ট্রেনেরই একটা ছেলে হঠাৎ দেখতে পেল একটা মেয়ে ঘুমুচ্ছে। কামরাটা তখন খালি ছিল বিধায় মেয়েটির নিরাপত্তার জন্য ছেলেটি মেয়েটির কাছাকাছি সিটে বসে। মেডিকেল কলেজের ছাত্র সে, ছুটিতে বাড়ি ফিরছিল। তখন বেশ রাত। মেয়েটির কপালে কাটাছেঁড়া ছিল। ছেলেটি মেয়েটিকে ডাকল। হঠাৎ সামনে একটা অচেনা লোককে দেখতে পেয়ে মেয়েটি ভয়ার্ত চাহনি নিয়ে তাকায়। ছেলেটি ওকে সহজ করার জন্য বিভিন্ন কথা বলে। একসময় জানতে পারে ডাক্তারদেরকে মেয়েটা খুব পছন্দ করে। ছেলেটি হাসল। মেয়েটিকে ভালো করে লক্ষ্য করে দেখল মেয়েটি অপূর্ব সুন্দরী। লালচে আভায় গাল দুটি টকটকে রক্তজবা ফুলের মতো স্নিগ্ধ লাগছিল। ছেলেটি মেয়েটার নাম দেয় রক্তজবা। মেয়েটি জানত না সে কোথায় যাবে, ছেলেটা ওকে বকাঝকাও করল। হঠাৎ কয়েকটা ছেলে ধরে বেঁধে ওদের দুজনকে বিয়ে দিয়ে দেয়। রুহি অবাক হয়ে বলল, এটা কোনো গল্প হলো নাকি? বিভোর মিষ্টি হেসে বলল, হ্যাঁ, তুমি শুনো আগে। তারপর আবার বলা শুরু করল। হঠাৎ এইরকম একটা কাণ্ড ছেলেটা মানতে পারল না। সে ভাবল মেয়েটার জন্যই সবকিছু হয়েছে, তাই ওকে শাস্তি দিবে। কিন্তু সদ্য ভোরের স্নিগ্ধ আলোতে 18 বছর বয়সের সেই ছোট্ট মেয়েটির মুখপানে তাকিয়ে ছেলেটির মনে হল ওরা দুজনই পরিস্থিতির শিকার। মেয়েটির সাহায্য দরকার ছিল বিধায় সে সিদ্ধান্ত নিল মেয়েটাকে সাহায্য করবে এবং ওর বাড়ি দিয়ে আসবে, ফ্যামিলির লোকজনদের সবকিছু বুঝিয়ে বলবে। হঠাৎ হয়ে যাওয়া বিয়েটা ভেঙে দিবে। এতটুকু বলে বিভোর থামল। লক্ষ্য করল রুহির চোখে পানি। বিভোর আবারও বলল, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। মেয়েটার বাড়ির লোক ভালো ছিল না, খুব জঘন্য আচরণ করল ওর সাথে। ছেলেটা এসব দেখে সিদ্ধান্ত নিল মেয়েটাকে ঢাকায় নিজের সাথে নিয়ে আসবে, পড়াশোনা করাবে, নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। যেহেতু সে একজন মেডিকেল ছাত্র ছিল, সেই সুবাদে তার সাথে অনেকের ভালো সম্পর্ক ছিল। ঢাকায় নিয়ে এসে সবকিছু বন্দোবস্ত করে দেয় ছেলেটি। ওর এক বান্ধবীর তত্ত্বাবধানে রাখে। এতটুকু পর্যন্ত মেয়েটি ওর সাথেই ছিল। 18 বছর বয়সের সেই মেয়েটির প্রতি তখন ছেলেটার কোনো অনুভূতি জন্মায়নি। ভেবেছিল বিয়েটা ভেঙে দিবে। কিন্তু সদ্য করা বিয়ে ভাঙ্গা যায় না, অনেক ফর্মালিটি আছে। তাই এই কাজটা করা ছেলেটির পক্ষে সম্ভব হয়নি। তাছাড়া পড়াশোনার চাপে আর বিদেশে একটা কোর্স করতে গিয়ে ছেলেটি নিতান্তই ভুলে গেল তার বিয়ের কথা, ছোট্ট বউটির কথা। রুহি চুপচাপ হয়ে সবকিছু শুনছে। বিভোরের কথায় বিভোর হয়ে আছে। বৃষ্টির ঝাপটা প্রবল। কেমন মায়াময় আভাস চারদিকে। ছেলেটা আর মেয়েটার বিয়ের কথা তখনও কেউ জানত না। কখনো খোঁজও নেয়নি তার বউয়ের। মেয়েদের মন বোঝার ক্ষমতা সবসময়ই কম তার। রুহি এবার বলে উঠল, জি। বিভোর গম্ভীর কণ্ঠে বলল, কিন্তু ছেলেটা একটা ভুল করে ফেলেছে। কি? বিদেশে ওর ইনস্টিটিউটের একজন কলিগ ছিল। ভারতীয় বাঙালি, তবে মুসলমান। সে ছিল নিদারুণ সুন্দরী। কথাবার্তা বলতো খুব চমৎকারভাবে। সব দিক দিয়ে মেয়েটা ছিল ভালো। হাসি খুশি থাকতে পছন্দ করত। সব ছেলেরা মেয়েটার প্রতি ইন্টারেস্টেড ছিল। নাম ছিল জান্নাহ, ওর মনটা ভালো ছিল।
আর ইনস্টিটিউটের অন্যান্য ছেলেদের মতো ওই ছেলেটা ছিল না। সে ভালোবাসত বই পড়তে, সবার কাজে সাহায্য করত। জান্নাহ প্রায় সবাইকে রিফিউজ করল, কিন্তু বাংলাদেশি ডাক্তারকে নিজ থেকে প্রপোজ করেছে। সে সময় ছেলেটা ভাবল এমন জীবনসঙ্গী মন্দ হবে না। সে রাজি ছিল ওকে বিয়ে করতে। কখনো কোনো অবৈধ সম্পর্ক ছিল না ওদের। মেয়েটার রূপ দেখে নয়, মূলত গুণ দেখেই আকৃষ্ট হয়েছিল ছেলেটা। অতঃপর এক গ্রীষ্মের সকালে জান্নাহ এসে জানালো ওদের রিলেশন কন্টিনিউ করা যাবে না। কাউকে সে ঠকাচ্ছে, কিন্তু জানে না কাকে। এই বলে চলে গেল। ছেলেটি তখন মুষড়ে পড়ল, কিন্তু সময়ের সাথে সাথে ঠিকও হয়ে গেল। আসলে ওটা প্রকৃত ভালোবাসা ছিল না। প্রকৃত ভালোবাসা কখনোই ভোলা যায় না। এই পর্যায়ে এসে রুহি বলল, ছেলেটা ঠিক করেনি। কেন সে বউকে ভুলে গেল? একবারও মনে করার বা খোঁজ নেওয়ার প্রয়োজন বোধ করল না। সে কি জানে এই 3 বছরেরও বেশি সময় মেয়েটা কত স্ট্রাগল করেছে? সবকিছু খুব সহজ মনে করে কেন ছেলেটা? হেসে খেলে তো জীবন কাটানো যায় না। জীবন তো সিনেমার চেয়েও কঠিন। বিভোর বলল, হ্যাঁ, কিন্তু তুমি ভেবে বলো ওইরকম পরিস্থিতিতে অচেনা একটা মেয়েকে বউ হিসেবে মেনে নেওয়াটা কি এতই সহজ? ছেলেটার কথা ভেবে বলবে, আমি কিছু জানি না। হ্যাঁ, ওটাই পারো। মানে? নিজের মতো উল্টাপাল্টা ভেবে মানুষকে ভুল বুঝতে ঠিকই পারো। একবারও বিপরীত দিকের মানুষটাকে বুঝতে চাও না। কিন্তু তা বলে এটা নয় যে সে অন্য মেয়ের সাথে সম্পর্ক রাখবে। তুমি যদি কোনো কিছু নেগেটিভ ভাবো, ইটস টোটালি ইউর প্রবলেম। মেয়েটির সাথে শুধু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, ঠিক করেছিল দুজন বিয়ে করবে। ওটা কি ভুল বলে মনে হয় তোমার? অবশ্যই। বুঝিয়ে বলো। কেউ যদি নিজের বিয়ে ভুলে গিয়ে অন্যকে বিয়ে করার কথা ভাবে তাহলে সেটা ভুল নয় কি? হতে পারে বিয়েটা হঠাৎ হয়েছে, কেউ কাউকে চিনে না। কিন্তু হয়েছে তো। এটা কি তার বউকে ঠকানো হলো না? সে মানছে একটা ভুল হয়েছে, কিন্তু ক্ষমা পাওয়ার যোগ্যতাও কি রাখে না? সে তো বউয়ের কাছে ফিরতে চায়। রুহি কথাটা শুনে থম মেরে রইল। বেশ কিছুক্ষণ পর শান্ত কণ্ঠে বলল, না, কারণ ওই মেয়েটা ছেড়ে চলে গিয়েছে বলেই ছেলেটা ফিরে এসেছে। না হলে কখনোই আসতো না, বিয়ে করেনি তো। তখন তার বউয়ের কথা সে ভুলেই যেত চিরজন্মের মতো। শুনো। বিভোরকে কিছু বলতে না দিয়েই রুহি বলল, তাছাড়া এখন আপনি দেখলেন যে 18 বছর বয়সের সেই পিচ্চি বউটি দেখতে খুব সুন্দরী। এটাও ফেরার কারণ হতে পারে। নিশ্চয়তা কি যে সে সবার অন্য নারীতে আকৃষ্ট হবে না? বিভোর ধমক দিয়ে বলল, আমি যদি সেরকমই হতাম তাহলে তোমাকে সাহায্য করতাম না। স্বামীর অধিকার সেদিনই খাটাতে পারতাম। বিদেশে গিয়ে মেয়েদের সঙ্গে বেলাল্লাপনা করে বেড়াতাম, নিজের গার্লফ্রেন্ডের কথাও স্বীকার করতাম না। এরকম হাজার চান্স রেখেও আমি কোনো খারাপ কাজ কিছু করিনি। জান্নাহের রূপ দেখে নয়র গুণ দেখেছি আমি। আর আজ যখন এতগুলো দিন পরে তোমাকে কাছ থেকে দেখছি, বোঝার চেষ্টা করছি, আমার মনে হচ্ছে তোমাকেই আমার দরকার। কাউকে যখন তোমার হাত ধরতে দেখি তখন প্রচণ্ড খারাপ লাগে। এরপরও তুমি আমাকে বুঝবে না রক্তজবা? রুহি চুপ করে রইল। বিভোর ব্যতিব্যস্ত হয়ে বলল, কিভাবে বুঝালে তুমি বুঝবে? আমি কিছু বুঝতে চাই না। আমি কখনো কারোর রূপে আকৃষ্ট ছিলাম না। তোমাকে দেখার পর থেকেই এক অদ্ভুত অনুভূতির দেখা পেয়েছি যেটা জান্নাহের বেলায় পাইনি। তবুও তুমি যদি আমাকে ফিরিয়ে দাও তাহলে আর কিছু বলবো না। কি?
তুমি তো আমাকে বিশ্বাস করছো না। আমি যদি ক্যারেক্টারলেস হতাম তাহলে এই খালি বাড়িতে এতক্ষণে তোমার কি হাল হতো ভাবতে পারছো? হতেও তো পারে, নিজেকে ভালো প্রমাণ করতে চাইছেন। বিভোর হেসে ফেলল। বলল, ইজ ইউর উইশ। বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে চলে গেল। বসার ঘরের সোফায় গিয়ে শুয়ে পড়ল। রুহি ওকে এতটা অবিশ্বাস করে ভাবতেই বেঁচে থাকাটা বৃথা মনে হল। ভোরের মিষ্টি বাতাস বইছে। ঘুম ভেঙে গেল রুহির। শেষ রাতের দিকে চোখটা লেগে গিয়েছিল। সারারাত কান্না করেই কাটিয়েছে। বিভোর ওর কাছে ফিরতে চায়, কিন্তু ও তাতে না করে দিয়েছে। কোনোমতেই বিভোরের সাথে অন্য মেয়ের সম্পর্ক মানতে পারছে না ও। বিভোরের ঘরেই শুয়ে আছে। চারপাশে একবার চোখ বুলায়। এই ঘরটা হতে পারত ওর, কিন্তু নিজ হাতেই নষ্ট করে দিয়েছে। ভালোবাসার মানুষকে কি কারো সঙ্গে ভাগ করা যায়? যায় না। রুহি আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ায়। কোমরের ব্যথাটা এখন একটু কমেছে। চোখগুলো ফোলা ফোলা, গাল লাল। কোনো মতে ফ্রেশ হয়ে নিজের ব্যাগটা খুঁজতে থাকে। বিভোরের ঘরে পায় না। ড্রয়িং রুমের কথা মনে পড়তেই সেদিকে ছুট লাগায়। ডেস্কের উপর একটা ফুলদানির পেছনে ছিল ব্যাগটা। দেখতে পেয়ে সেটা হাতে নিয়ে নেয় রুহি। পেছনে ফিরে দেখে বিভোর কাত হয়ে সোফায় শুয়ে ঘুমোচ্ছে। লোকটাকে দেখতে খুব মিষ্টি লাগছে। ভোরের বাতাস তার কপাল ছুঁয়ে যাচ্ছে। রুহি সেদিকে তাকিয়ে ভাবে বিভোরকে যদি একবার ক্ষমা করতে পারত তাহলে ওদের একটা সংসার হতো। পরমুহূর্তেই একটা দীর্ঘশ্বাস ফেলে রুহি ভাবল ও আসলে যতটা সহজ ভাবছে ততটা সহজ নয় জীবন। বিভোরকে ঘুমন্ত অবস্থায় রেখে রুহি বেরিয়ে আসে। দারোয়ানের কাছে বলে আসছে যে সে চলে যাচ্ছে, কথাটা বিভোরকে যেন বলে দেয়। দারোয়ান ইতস্তত করে বলল, আপনি কে মা? কোনোদিন তো দেখি নাই। রুহি বলল, আপনি করে বলবেন না চাচা, তুমি করেই বলেন। আমি আপনার মেয়ের মতো। ঠিক আছে মা। তুমি কি বিভোরের কিছু লাগো? রুহি হেসে বলল, না চাচা। তাহলে? একটা কাজে এসেছিলাম। দারোয়ান অবিশ্বাস ভরা দৃষ্টিতে তাকায়। কোনো কাজেই যদি মেয়েটা এসে থাকে তাহলে একা বাড়িতে দুজনে কি করেছে? রাতের বেলা থেকেছেও। কিন্তু বিভোর তো ওরকম খারাপ ছেলে নয় যে মেয়ে নিয়ে একা বাড়িতে ফুর্তি করবে। তাহলে এর মানে কি? কথাটা এখন সে কাকে জিজ্ঞেস করবে? মেয়েটা তো বলল কাজে এসেছে। এত সুন্দরী একটা মেয়ে কোনো কাজে আসবে বিভোরের কাছে? রুহিকে আর কিছু জিজ্ঞেস করলেন না দারোয়ান সামাদ। রুহি বিদায় নিয়ে চলে গেল। মনে মনে একবার ভাবে, এই কথাটা বিভোরের বাবা মাকে জানানো উচিত হবে কিনা। যদিও বিভোরের ওপর পূর্ণ বিশ্বাস আছে তাও বলা যায় না। আজকালকার ছেলেমেয়েদের ওপর বিশ্বাস করা কঠিন। সকাল 7টা ইভাদের বাসায় এসে পৌঁছায় রুহি। ডাইনিংয়ে বসে সবাই নাস্তা করছে। নাদিরা, নাসিমা খাবার বেড়ে দিচ্ছেন। মেহমান, নতুন বর বউ বসে খাচ্ছে, মাঝে মধ্যে হাসাহাসিও হচ্ছে। ইভাদের ড্রয়িং রুম পেরিয়ে এই বাসার ভেতরে ঢুকতে হয়। সাত সকালে এভাবে বাসায় ঢুকতে হচ্ছে ভেবে রুহির কেমন আনিজি লাগছে। হঠাৎ করে ইভা রুহিকে দেখতে পেয়ে অবাক হয়ে বলল, কোথায় গিয়েছিলি তুই? আর এত সকালেই বা কোথা থেকে এলি? সবাই রুহির দিকে তাকিয়ে আছে। রুহি বলার মতো কোনো উত্তর খুঁজে পায় না। ইতস্তত করে বলল, পরে বলবো আপু। এখন বলতে সমস্যা কি? সমস্যা নেই আপু। তোমরা খাচ্ছ তো? আর তুই কাল আমার রিসেপশনে থাকিসনি, হঠাৎ করেই উধাও।
এটা আমি আশা করিনি। দুঃখিত আপু, আসলে এমন একটা সিচুয়েশনে তোমাকে কিছু জানাতে পারিনি। ইভা বলল, ঠিক আছে, ফ্রেশ হয়ে খেতে বসো। খাবো না এখন, নাদিরা কড়া গলায় বলল। বেশি কথা বলবি না, চুপচাপ খেতে আয়। রাতুল হেসে বলল, প্লিজ বোন খেতে বসো, নইলে তোমার বোন খাওয়া ছেড়ে চলে যাবে, সে তোমার ওপর খুব রেগে আছে। সবার জোরাজুরি আর অনুরোধে বাধ্য হয়ে খেতে বসতে হল রুহির। কিন্তু খাবার গলা দিয়ে নামছে না, দম বন্ধ লাগছে। শুধু কাল রাতের কথাগুলোই ঘুরে ফিরে মনে হচ্ছে। রুহির মনে হচ্ছে ও পাগল হয়ে যাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করতে করতে 8:30 বেজে গেল। নাদিরাকে প্লেট, গ্লাস ধুতে সাহায্য করল রুহি। কাল রাতে কোথায় ছিল এই নিয়ে কোনো কথা তুলল না নাদিরা। সব কাজ শেষ করে ফ্রেশ হয়ে রুহি ঘরে এসে বসল। বালিশে মাথা লাগাতেই চোখ দুটো বুজে আসতে চাইল। হঠাৎ বিভোরের মা আসলো ওর ঘরে। চোখ বন্ধ করে শুয়ে আছে তখন রুহি। নাসিমা মিষ্টি হেসে রুহির চুলগুলোতে হাত বুলিয়ে দিলেন। মেয়েটাকে তার ভীষণ পছন্দ। এতিম একটা মেয়ে কিভাবে স্ট্রাগল করেছে ভাবলেই মমতায় ভরে উঠে মন। তাছাড়া রক্তের সম্পর্কের কিছু না হয়েও নাদিরাকে যেভাবে ভালোবাসে, মাঝে মাঝে অবাক হন তিনি। আস্তে করে ডাকলেন, রুহি মা। সাথে সাথেই চোখ খুলল রুহি। নাসিমাকে শিয়রের কাছে বসে থাকতে দেখে লাফ দিয়ে উঠে বসল বিছানায়। তারপর বলল, জি আন্টি। উঠলে কেন? শুয়ে থাকো, আমি হাত বুলিয়ে দিই তোমার মাথায়। না না থাক। তারপর একটু চুপ করে আবারও বলল, কিছু বলবেন আন্টি? হুম। কি? আপনার মাথা টিপে দিব? চা খাবেন নাকি অন্য কিছু দেব বলুন? নাসিমা হেসে বলল, তুমি ভীষণ মিষ্টি একটা মেয়ে, ওসব লাগবে না। রুহি অবাক হয়ে বলল, তাহলে কি? আসলে কাল রাতে হঠাৎ বিভোর ফোন দিয়ে বলল তোমাকে নিয়ে কোথাও যাচ্ছে। কিন্তু কোথায় আর কেন যাচ্ছে সেটা বলেনি। আমি অনেক জোর করেছি, সে বলেনি। আসলে আমার ছেলে এরকম আমি জানি। নিজ থেকে না বললে মেরে ধরেও কিছু বলানো যায় না। আর তাছাড়া এই কদিনে আমি দেখিনি তোমার সাথে ওর বন্ধুত্ব আছে। তাই কাল যখন বলল তোমাকে নিয়ে বেরুচ্ছে তখন আমি একটু অবাকই হলাম। তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। রুহি ভয় পেয়ে গেল। কাল রাতের ঘটনা নিয়ে কি বলতে চান উনি? কাপা গলায় বলল, কি? নাসিমা সহজ গলায় বললেন, কাল রাতে নাকি তুমি আমাদের বাসায় ছিলে। রুহির হৃৎপিণ্ড কাঁপছে। এই কথা উনি কিভাবে জানল? এটা নিশ্চয়ই বিভোরের কাজ। ওকে রিফিউজ করাই এখন মায়ের কাছে বোধহয় সব বলে দিয়েছে। রুহি কোনোমতে বলল, কে বলেছে আন্টি? নাসিমা অপরাধী স্বরে বলল, বাসার দারোয়ান, একটু আগেই ফোন করে জানালো। আমি খুব অবাক হয়েছি। খালি বাসায় তোমাকে কেন নিয়ে গেল বিভোর? ও কি তোমার সাথে খারাপ কিছু করেছে মা? রুহি তড়িঘড়ি করে বলল, না আন্টি, বলেই শান্ত হল। ও ভেবেছিল বিভোরের এই কাজ। ওই দারোয়ান তো বাতাসের আগে খবর পৌঁছে দেয়। বাবারে, আরেকটু হলে রুহির হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। বিভোরের মা বলল, তোমার সাথে যদি আমার ছেলে খারাপ কিছু করে থাকে তাহলে নির্দ্বিধায় বলে ফেলো মা। আমি এমন মেয়ে নই যে নিজের পুত্র কোনো দোষ করলে তাকে সাপোর্ট করব। তুমি হয়তো আমাকে বলতে ভয় পাচ্ছ। না আন্টি, আমরা সত্যিই একটা কাজে গিয়েছিলাম। নাসিমা ভ্রু কুঁচকে বলল, সত্যি?
তুমি কিছু লুকাচ্ছ না তো? না। কি কাজ ছিল? রুহি ঢোক গিলল। সত্যি কথাটা বলা যাবে না। কিন্তু এখন নাসিমাকে কি বলবে? অনেক ভেবেচিন্তে বলল, আসলে ইভা আপু আর রাতুল ভাইকে সারপ্রাইজ দিতে একটা প্ল্যান করেছিলাম। দুজনে মিলে সে কাজেই গিয়েছিলাম, হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যাওয়ায় আমরা আটকে পড়ি। তারপর উনি বললেন যে আপনাদের বাসা নাকি ওখান থেকে কাছাকাছি, তাই বাধ্য হয়ে যেতে হলো। রাতটা ওখানে কাটাতে হলো এই যা। ভোর হতেই চলে এসেছি আমি। উনি বাসায়ই আছেন এখন। অন্য কিছু ভাববেন না প্লিজ আন্টি। আমাকে দেখে কি আপনার ওরকম মেয়ে মনে হয়? নাসিমা আটকে রাখা নিঃশ্বাসটা ফেলে বললেন, না মা, আসলে আমি সত্যিটা জানতে চাইছিলাম। আর তুমি যে আমাদের বাসায় ছিলে সেটা কিন্তু কেউ জানে না। ইভা ভেবেছে তুমি বুঝি ফ্রেন্ডের বাসায় গিয়েছ। ওর শ্বশুরবাড়ির কাছেই নাকি তোমার কোনো ফ্রেন্ডের বাসা? জি। এখন তাহলে সত্যিটা বলে দাও। থাক আন্টি, কেউ জিজ্ঞেস করলেই বলবো, নয়তো সবাই ভুল বুঝবে। নাসিমার সাথে আরও কিছুক্ষণ কথা হলো রুহির। তারপর নাসিমা চলে গেল। নাসিমাকে রুহির খুব পছন্দ হয়েছে। মায়েদের তো এমন কোমল আর কঠিন হওয়াই উচিত। ছেলের পক্ষ একবারও নিতে চায়নি, বারবার জিজ্ঞেস করেছেন ছেলে ওর সাথে খারাপ ব্যবহার করেছে কিনা। কিন্তু বাধ্য হয়ে রুহি সত্যিটা বলতে পারল না। এই মহিলাটিই যে রুহির শাশুড়ি। ভাগ্যের নির্মম পরিহাস, কেউই কিছু জানে না। বেলা করে ঘুম ভাঙল বিভোরের। নিজেকে সোফায় আবিষ্কার করতেই ওর মনে পড়ে রুহি আছে ভেতরের ঘরে। তৎক্ষণাৎ উঠে ঘরে গিয়ে দেখে রুহি নেই। কোথায় গেল? ওয়াশরুম, রান্নাঘর, বারান্দা খুঁজে দেখল। কোথাও নেই রক্তজবা। সারা বাসায় ওর কোনো অস্তিত্বই নেই। মেইন দরজা খোলা দেখে বিভোর অবাক হল। চলে গেল নাকি মেয়েটা? দারোয়ানকে জিজ্ঞেস করে কনফার্ম হয়ে নিল। জানতে পারল ভোরেই রুহি চলে গিয়েছে। বিভোর ঘরে এসে কিছুক্ষণ থম মেরে বসে রইল। বিভোরকে না হয় মেনেই নিল না, তাই বলে একবার বলে যাওয়াটা কি উচিত ছিল না? ও কি এতটাই খারাপ? এতটা অপছন্দ করে রুহি ওকে? বুকের ভেতর চিনচিনে ব্যথা হচ্ছে। বিভোর ঠিক করল আর ইভাদের বাসায় যাবে না, মা বাবাকে ফোন করে আসতে বলে দিবে। রুহির যখন ওকে ভালোই লাগে না তাহলে কেন যাবে ওর সামনে? একটা দৈবাত বাতাস যেন হাহাকার করে উঠল। বিভোরের মা বাবা বাড়ি ফিরে এসেছে। এই ঘটনার পর অনেকগুলো দিন কেটে যায়। রুহি নাদিরাকে নিয়ে ইভাদের বাসায়ই থাকে। সবার জীবন স্বাভাবিকভাবেই চলছে। পুরোদমে লেখাপড়া চলছে রুহির। সামনেই একটা চাকরির ইন্টারভিউ আছে ওর। নিজের পায়ে দাঁড়াতে পারলে একটু স্বস্তি পাবে ও, নিজেকে বোঝা ভাবতে হবে না। ইভা নিজের সংসার নিয়ে ব্যস্ত। ইশতিয়াককে উচিত শিক্ষা দিয়েছে ইভা। ভার্সিটিতে লিখিত অভিযোগ জানানো হয় যে এই ভার্সিটির জুনিয়র স্টুডেন্ট রুহির সাথে ও জঘন্য আচরণ করতে চেয়েছিল। শ্লীলতাহানি করেছে, রেপের চেষ্টাও করেছে। কর্তৃপক্ষ এ বিষয়ে খোঁজখবর নিয়ে ইশতিয়াককে ভার্সিটি থেকে বের করে দেয়। রিভেঞ্জ অব নেচার। অনেকগুলো মাস কেটে যায়। রুহি বিভোর দুজনের সামনাসামনি আর দেখাই হয়নি। বলতে গেলে বিভোর ইচ্ছে করেই রুহির সামনে যায়নি, তবুও যখন হঠাৎ হঠাৎ সেই রাতের কথা মনে হয়, বিভোর ভাবে একটাবার যদি রুহি ওকে বুঝত, ক্ষমা করত তাহলে জীবনটাই অন্যরকম হয়ে যেত। রুহির মনে হয় ও যা করেছে ঠিক করেছে। ও তো কোনো পুতুল নয়। বিভোর একটাবারও জানতে চায়নি নতুন এক অজানা শহরে তিনটা বছর ও কিভাবে কাটিয়েছে।
একা আছে, ভালো আছে। বিভোরও থাকুক, নিজের জীবন গুছিয়ে নিক। রুহির আর কষ্ট হয় না আগের মতো। হয়তো কষ্টগুলো গভীর অভিমানের তলায় চাপা পড়েছে। সুযোগ পেলেই বেরিয়ে আসবে, তবুও নিজেকে সামলে নিয়েছে রুহি। চাকরি পেয়ে গিয়েছে, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে। নেই কোনো পিছুটান আর ভাবনা। ভালো আছে সে। এক শহরে বসবাস করেও দীর্ঘ 2 বছর বিভোর নামক ব্যক্তিটির সাথে ওর দেখা হয়নি। ওদের বিয়ের বয়স তখন 5.5। হঠাৎ এক বৃষ্টি ভেজা সন্ধেতে রুহি অফিস থেকে ফিরছিল। একটা গাড়ি এসে থামে ওর ঠিক সামনে। দরজা খুলে বেরিয়ে আসে একটা লম্বা মতো ছেলে। রক্তবর্ণ চোখ নিয়ে রুহির দিকে তাকিয়ে আছে। লম্বা লম্বা পা ফেলে লোকটা এগিয়ে আসে। রুহি ভয় পেয়ে যায়। চেষ্টা করেছি বড় পর্ব দেওয়ার, কিন্তু সাময়িক সমস্যার জন্য গল্পটা দেওয়া একটু বন্ধ রাখতে হচ্ছে, কারণ আমি লিখার সময় পাচ্ছি না। কয়েকদিন গ্যাপ যাবে, তাই এটাকে সিজন 1 হিসেবে ধরে নিন। 19 নাম্বার পর্ব হবে এরপর থেকে এবং এখান থেকেই শুরু হবে। জানি না আদৌ রুহির সাথে বিভোরের মিল দিতে পারব কিনা, আবার নতুন কেউ ওর জীবনে কিনা। আপনারা বিভ্রান্ত হবেন না। খুব শীঘ্রই বাকি পর্বগুলো লিখে দেওয়ার চেষ্টা করব। আর সিজন 1 হিসেবে এখানেই অফ রাখলাম। আমি অনেক দুঃখিত এরকম ব্লকে যাওয়ায়। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে আসা লোকটা আর কেউ নয়, বিভোর ছিল। ওর এমন রুক্ষমূর্তি দেখে রুহি কিছুক্ষণের জন্য অবাক হয়ে তাকিয়েছিল। বিভোর ওর একদম কাছে এসে দাঁড়াল। রাস্তাঘাট তখন খালি থাকলেও রুহির কেমন অস্বস্তি লাগছিল। সে সরে দাঁড়াল। বিভোরের কণ্ঠ আকাশ কালো করা মেঘের গর্জন যেন। চিৎকার করে বলল, সরে দাঁড়াচ্ছ কেন? রুহি গলা নামিয়ে বলল, চিৎকার করছেন কেন অভদ্রের মতো? বিভোর গা ঝালানো একটা হাসি দিয়ে বলল, আমি অভদ্র? হ্যাঁ, ঠিক বলেছ। রুহি অবাক হয়ে বলল, মানে? এতদিন অনেক ছাড় দিয়েছি বলে বেশি সাহস হয়ে গিয়েছে তোমার। বাজে কথা বলবেন না। কেন বলবো না? আর এটা বাজে কথা কিভাবে হলো? আপনার সাথে কথা বলতে আমি ইচ্ছুক নই। বলেই হাঁটা ধরল ফুটপাত ধরে। আশ্চর্য, আজ একটা রিকশাও নেই। রুহির বিরক্ত লাগছে, আবার মনটাও খচখচ করছে। বিভোরের সাথে এতদিন পরে দেখা, আর সে কিনা রাস্তায় উল্টোপাল্টা বকবক শুরু করেছে। হঠাৎই পেছনে থেকে ওর হাত টেনে ধরল বিভোর। একটান দিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। রুহির দম বন্ধ হয়ে আসছে। নিঃশ্বাস নেওয়ার ফুরসত পাচ্ছে না। বিভোরের গায়ের কড়া পারফিউমের গন্ধে মাথা ভো ভো করছে। এতটা অসভ্য ব্যবহার কেন করছে ডাক্তারবাবু? রোগীদের চিকিৎসা করাতে করাতে এখন নিজেই পাগল হয়ে গেল নাকি? কিন্তু এমন করছে কেন বিভোর? রুহি নিজেকে যতই বিভোরের কাছ থেকে সরানোর চেষ্টা করছে, ও ততই রুহিকে শক্ত করে ধরছে। এক পর্যায়ে রেগে বিভোরের গালে থাপ্পড় বসিয়ে দিল রুহি। তারপর নিজেই অবাক হয়ে গেল। বিভোর স্তব্ধ হয়ে গিয়েছে, গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ওর ছায়াগুলো পিছালা পথে প্রতিফলিত হচ্ছে। কেমন অদ্ভুত দেখাচ্ছে সবকিছু। বন্য বাতাসে কয়েকটা গাছের পাতা উড়ে এসে পড়ল রুহির ওড়নায়। ও সেগুলো ঝাড়ছে, ঠিক তখনই বিভোর প্রচণ্ড জোরে গাড়ির জানালায় একটা ঘুষি দিতেই গ্লাস কয়েক টুকরো হয়ে ভেঙে পড়ে। কিছুটা কাঁচ বিভোরের হাতেও ঢুকে যায়। ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। রুহি দিকবিদিক কোনো কিছু চিন্তা না করে দৌড়ে গিয়ে বিভোরের হাতটা টেনে নিল। চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। বলল, এটা আপনি কি করলেন?
বিভোর বলল, যা ইচ্ছা তাই করেছি। হাত ছাড়ো। কতটা রক্ত বেরুচ্ছে? বিভোর হেসে বলল, বাইরের রক্তটাই শুধু চোখে পড়ল তোমার রক্তজবা? মানে? আমার বুকের ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছে সেটা দেখতে পাচ্ছ না তুমি? আমি কিছু বুঝতে পারছি না। পারবে কিভাবে? তুমি চিরকালই অবুঝ ছিলে। বয়স এখনো 18ই রয়ে গেল। রুহি ওর হাতটা ছাড়ছে না দেখে রেগে ঝটকা দিয়ে নিজের হাত সরিয়ে নেয় বিভোর। রুহি বলল, হাতে তো ইনফেকশন হয়ে যাবে। বিভোর গম্ভীর গলায় বলল, ডাক্তার তুমি নও। চুপ থাকো। রুহি হতাশ হয়ে বলল, এরকম করছেন কেন? কি হয়েছে আপনার? ডাক্তারি করতে করতে কি নিজেই পেশেন্ট হয়ে গিয়েছেন? অদ্ভুত। বিভোর রুহির দিকে তাকাল। বলল, হ্যাঁ, আমি পেশেন্ট হয়ে গিয়েছি। মানুষের ভালো করতে গিয়ে, সাহায্য করতে করতে আমি আজ ক্লান্ত। অথচ কেউ একটাবারের জন্য আমাকে বুঝতে চাইল না। জানতে চাইল না আমার কষ্ট হয় কি না। আফসোস, আমি কাদের জন্য কি করলাম, কেন করলাম। রুহি বিভোরের কথার আগামাথা কিছু বুঝতে পারল না। রক্তেমাখা বিভোরের হাতের দিকে নজর যেতেই শিউরে উঠল। ব্যতিব্যস্ত হয়ে বলল, প্লিজ আপনি হাতটাকে কিছু করুন। বিভোর সরাসরি উত্তর দিল, টলমল চোখে বলল, তুমি আমার কিছু কথা শুনবে? আমি আর পারছি না এসব ঘটনা নিজের মনের ভেতর রাখতে। মনে হচ্ছে আমার বুক ফেটে যাবে, আমি অতি শীঘ্রই মারা যাব। প্লিজ রক্তজবা, আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও। রুহি আতকে উঠল। এরকম করছে কেন ওর ডাক্তারবাবু? আবার কেন সামনে আসলো ওর? এতদিন ভালোই ছিল, কত কষ্ট করে ভোলার চেষ্টা করছিল। কিন্তু চাইলেই তো আর ভোলা যায় না। কিন্তু সামলে নিয়েছিল নিজেকে। এখন বিভোরকে যতই দেখছে ততই দুর্বল হয়ে পড়ছে। কি বলবে বিভোর ওকে? এই শহরেই বিভোরদের অন্য একটা বাড়িতে নিয়ে এলো রুহিকে। দোতলা ছিমছাম বাড়ি, কিন্তু খুব সুন্দর। বিভোরের হাতটা একটা রুমাল দিয়ে বেঁধে দিল রুহি। এক প্রকার জোড়াজুড়ি করে ও এই অসাধ্য সাধন করেছে। খালি বাড়িতে কেমন ভয় ভয় লাগছিল রুহির। ক্লান্ত শরীরটা নিয়ে ডিভানের দিকে এগিয়ে যায়। রুহি দুরু দুরু বুকে সেখানে বসে। তারপর আনমনেই বিভোরকে জিজ্ঞেস করে, ওই মেয়েটা যদি আপনাকে বিয়ে করতে রাজি থাকত তাহলে তো আপনি ফিরতেন না, তাই না? বিভোর অসহায় চোখে তাকাল। বলল, ভাগ্যে থাকলে হয়তো তাই হতো। কিন্তু জীবন আমাদেরকে আরেকটা সুযোগ দিয়েছে। তাহলে কেন ওসব টেনে আনছো আর বর্তমান নষ্ট করছ? তুমি যথেষ্ট বড়, ম্যাচিউরড হয়েছ। কেন বুঝতে চাচ্ছ না? রুহি বিরক্ত হয়ে বলল, আমি আর কিছু শুনতে বা বুঝতে চাচ্ছি না। আমাকে এখন যেতে দিন। রুহির ইগো আর ইগনোর দেখে বিভোর অবাক হচ্ছে শুধু। মেয়েটা ওকে পাগল করে দিচ্ছে। এই কথা শোনার পরে বিভোর রেগে চিৎকার করে বলল, আচ্ছা, তুমিই বলো। একা যখন বাড়ি থেকে পালিয়ে এসেছিলে তখন যদি আমি তোমাকে সাহায্য না করতাম তাহলে আজ তুমি কোথায় থাকতে? কি হাল হতো তোমার? ট্রেনের ওই ছেলেগুলো কি ছেড়ে দিত তোমাকে? আর আমি যদি তোমাকে বিয়ে না করতাম তাহলেই বা কি হতো? একবার ভেবে দেখছো তুমি? বলো। রুহির মুখটা কালো মেঘে ছেয়ে গেল। একটা কথাও মিথ্যে নয়। ওইটুকু বয়সে বিভোর না থাকলে আজকের রুহি হতে পারত না। বিভোর ঘোলাটে দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। কথাগুলো বলা হয়নি, কিন্তু আজ বলতে বাধ্য হয়েছে। রুহি কিভাবে নিজেকে
ওর সাথে বিভোর অন্যায় করেছে, আর বিভোরই যদি ওকে সেদিন না বাঁচাতো তাহলে কি হতো রক্তজবার? একবার ভেবে দেখল না কেন রুহি? আসলেই প্রয়োজন পড়লেই মানুষকে দরকার হয়, তারপর সবাই সবকিছু ভুলে যায়। বিভোর এলোমেলো কণ্ঠে আবারও বলল, তোমার ভাইয়ের কাছেও যদি রেখে আসতাম তাহলে ওরা তোমাকে জোর করে বিয়ে দিয়ে দিত। আমি যদি শহরে নিজের সাথে না নিয়ে আসতাম তাহলে তোমার অস্তিত্ব থাকত রক্তজবা? তাহলে কেন তুমি আমার একটা ভুল ধরে আমাকে কষ্ট দিচ্ছ? তবে কি ভেবে নিব তুমি আমার থেকে সুযোগ নিয়েছ? এখন দরকার ফুরিয়ে যাওয়ায় আমাকে আর চিনোই না। I know I have done wrong, but you are also an opportunist, a selfish girl, তাই নয় কি? বলেই বিভোর ডিভানে একটা লাথি দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। কড়া কয়েকটা নির্মম সত্য শোনার পর রুহি মাথা নিচু করে কাঁদছে। ঠিকই তো বলেছে বিভোর। মানবিকতা বলে তো কিছু একটা আছে, যেটা বলে, রুহানি তুমিও তো বিভোরের সাথে অন্যায় করেছ। নিজের প্রয়োজন ফুরিয়ে গিয়েছে তাই তাকে তুমি এখন দূরে সরিয়ে দিচ্ছ। আসলেই তুমি একটা সেলফিশ। আধ ঘন্টা পর বিভোর ঘরে আসে। মনে হচ্ছে আরও ড্রিঙ্ক করে এসেছে। রুহি গলার স্বর নামিয়ে জিজ্ঞেস করে, কিছু বলবেন? আমাকে কেন নিয়ে এসেছেন এখানে? বিভোর গম্ভীর গলায় বলল, নাদিরা আন্টি তোমার বিয়ে ঠিক করছে। রুহি অবাক হয়ে বলল, তাই নাকি? হুম। রুহি শুধু বলল, ভালোই। এটুকু কথা বলতে দেরি, বিভোরের রাগতে দেরি হয়নি। চিৎকার করে বলল, তোর খুব আনন্দ হচ্ছে তাই না? রুহি বাক্যহারা হয়ে গেল। এসব কি? হুট করে তুইতোকারি কেন করছে বিভোর? বলল, কি বলছেন আপনি? ঠিক বলছি। তোর মনে এখন খুব ফুর্তি হচ্ছে তাই না? রুহি হতভম্ব হয়ে বলল, ফুর্তি হবে কেন? কেননা তুই আমার ওপর রিভেঞ্জ নিতে পারবি। কিসের রিভেঞ্জ? আপনার সাথে আমার কিসের শত্রুতা? সেটা তুই জানিস। নইলে আমার থেকে কেন দূরে সরে গেলি? বিভোর কিছুতেই নিজেকে আর রাগকে কন্ট্রোল করতে পারছে না। কথাগুলো বলার সময় ওর গলা কাঁপছিল, চোখ উল্টে আসছিল। রুহি ভয় পেয়ে গেল। বলল, কি হয়েছে আপনার? রুহির থেকে দূরে সরে গেল বিভোর। তারপর অগ্নিমূর্তি হয়ে চিৎকার করে বলল, আমার থেকে দূরে থাকো। আমি তো খারাপ আর ক্যারেক্টারলেস। আমি তো মেয়েদের সাথে ফ্লার্ট করি, তাদের সাথে আমার বাজে সম্পর্ক। আমার এই ভুলের তো ক্ষমা নেই। আমি পাপী। আমি নিজের বউকে ভুলে গেছি। আমি তাকে একা ফেলে বিদেশে গিয়ে গার্লফ্রেন্ড জুটিয়েছি। এখন এই শাস্তি আমার সারা জীবন পেতে হবে। আমার বউ, হ্যাঁ, সে আমাকে ভালোবাসে না। তার কাছে আমি অপরাধী। আমি নাকি তার সৌন্দর্য দেখে প্রেমে পড়েছি। কোনোদিন সে আমার হাতটা ছুঁয়েও দেখল না। একজন ডাক্তার আমি, কত শত মেয়ে ঘুরে বেড়ায় চারপাশে। ইচ্ছে করলে আমি যে কারো সাথে সম্পর্ক রাখতে পারি। কিন্তু বিদেশে আমি যে ভুলটা করেছি সেটা আমাকে নরকে ঠেলে দিয়েছে। ফাঁসির আসামির শেষ ইচ্ছেটাও জানতে চায় মানুষ, সেখানে আমি এর চেয়েও বড় অপরাধী। এর তো কোনো ক্ষমাই নেই। তাহলে কেন আমি বাঁচব? যেখানে আমাকে কেউ বুঝেই না, আমি আর বাঁচবই না। বিভোরের এলোমেলো কথার ভঙ্গি দেখে রুহি অবাক হল। হঠাৎ করে প্রশ্ন করল, আপনি কি আবার ড্রিঙ্কস করেছেন ডাক্তার সাহেব? বিভোর বাচ্চাদের মতো হেসে বলল, ড্রিঙ্কস তো ভালোরা করে। আমি তো পচা। নো নো, আমি খারাপ না। সবাই আমাকে খারাপ ভাবে। আর খারাপদের কষ্ট শোনার জন্য কেউ তো নেই,
ড্রিঙ্কস করেছি, বেশ করেছি। রুহির মাথা ঘুরাতে লাগল। ড্রিঙ্কসের প্রভাব আস্তে আস্তে বাড়ছে বোধহয়, কারণ বিভোর ইতিমধ্যেই অনেক উল্টোপাল্টা কথা বলা শুরু করেছে। রুহির কোলে নিজের মাথা এলিয়ে দিয়ে ওর ওড়না টেনে নিয়ে নিজের মুখের উপর দিল। রুহি বলল, এরকম কেন করছেন? বিভোর গম্ভীর গলায় বলল, আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে আর কারোর হতে দেব না। রুহির হাত পা ঠান্ডা হয়ে এলো। মনে হচ্ছে আকাশে মেঘ ভাসছে এলোকেশে। ঘরের ভেতরে বাইরে থেকে আসা ফুরফুরে হাওয়া বইতে লাগল। রুহির সাথে এবার প্রকৃতিও বিশ্বাস করতে বাধ্য হল যে বিভোর তাকে ভালোবাসে। আহা, বাতাসে কেমন সুখ সুখ সুগন্ধ। রুহি জানে বিভোর এখন নিজের জ্ঞানে নেই। এই অবস্থায় মানুষ বেশিরভাগ সময়ই সত্যি কথা বলে। রুহি মজা করে জিজ্ঞেস করল, আমাকে ডিভোর্স দেবেন না? বিভোরের মাথা রুহির কোলে। ও রুহির কোমর জড়িয়ে ধরে বলল, প্রশ্নই ওঠে না। তুমি যদি চাও আলাদা থাকতে তাহলে থাকো, আমি কখনোই ছাড়তে পারবো না তোমাকে। আপনি ড্রিঙ্কস করেছেন কেন? আর এতদিন পরই বা আমার সামনে এলেন কেন? তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ? রুহি মিটিমিটি হেসে বলল, ভালো লাগছে তাই। আমি মরে গেলে বুঝি খুশি হবে? একদম না। আমাকে ছাড়ুন, বাসায় যেতে হবে। আজ বাসায় যাওয়া যাবে না। কেন? তোমাকে আজ পাত্রপক্ষ দেখতে আসবে, আর আমি চাই না কেউ তোমাকে দেখুক, পছন্দ করুক। দূরে গেলে এটাই সত্যি যে তুমি আমারই। রুহি বুঝল বিভোর কেন এতটা রেগে আছে। কিন্তু পাত্রপক্ষ দেখতে আসার ব্যাপারটা নাদিরা ওকে কেন বলল না? রুহির মন খারাপ হয়ে গেল। বিভোরকে ছাড়া আর কাউকে কখনো স্বামী হিসেবে মানতে পারবে না। এই সময়টাকে এখানেই থামিয়ে দিতে ইচ্ছে করছে। এবার অন্তত ক্ষমা করে দেওয়া যায় লোকটাকে। অনেক তো হল, 5.5 বছর তো কম নয়। রুহি নিজের স্বপ্ন পূরণ করেছে, দেখিয়ে দিয়েছে বিভোরকে যে নিজের পায়ে দাঁড়াতে পারে মেয়েরা, যদিও অনেকটা অভিমান থেকেই করা। বিভোরের মতো একটি ছেলের প্রতীক্ষাই তো রুহি আজীবন করেছে। যে নিজের ভুল বুঝতে পারবে, সেটা স্বীকার করতেও কুণ্ঠাবোধ করবে না। ভাবনার মাঝেই বেজে উঠল রুহির ফোন। ব্যাগ থেকে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল নাদিরার নাম। রুহি রিসিভ করল। নাদিরা ওপাশ থেকে বলল, কোথায় রে মা তুই? কেন? নাদিরা কেমন অপরাধী কণ্ঠে বলল, তোকে না জানিয়ে একটা কাজ করে ফেলেছি। কি? পাত্রপক্ষ তোকে দেখতে এসেছে। তোকে এই কথাটা বলিনি। ওদেরকে চলে যেতে বলো। নাদিরা হতভম্ব হয়ে বলল, মানে? আমি এখন বিয়ে করব না। যখন করার ইচ্ছে হবে জানাবো তোমায়। প্লিজ তুমি ওদিকটা হ্যান্ডেল করে নাও। আর আজ আমার বাসায় ফিরতে লেট হবে, আবার নাও আসতে পারি। নাদিরা আর কিছু বললেন না। মেয়ের মতো না থাকলে সেই বিয়ে কেমন করে হবে? জিজ্ঞেস করলেন, কোথায় তুই? আছি এক জায়গায়। রাত হয়ে গিয়েছে তো মা। চিন্তা করো না, আমাকে জানাস কখন ফিরবি। আচ্ছা, রাখি। বিভোর সজ্ঞানে ছিল না। রুহি ওর চুলে হাত বুলাতে লাগল। সব ভিজে যাক, বেঁচে থাক অভিমান। অভিমান না থাকলে সেই ভালোবাসা কোনো ভালোবাসাই নয়। চট করে বিভোর চোখ খুলে রুহির দিকে চাইল। মিষ্টি করে হাসল রুহি। ওকে চমকে দিয়ে বিভোর ওর মুখটা নিজের অতি কাছে টেনে নিল। রুহির ঠোঁটজোড়া দখল করে নিল বিভোর। অবাক রুহি তখন নিজেকে ছাড়ানোর চেষ্টায় রত।
বেশ কিছুক্ষণ পর রুহি নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়। এটা কি ছিল? ভালোবাসা এতটাও সুখের হয়? রুহি ঠিক করল বিগত 3টা বছরের গল্পগুলো বলবে সে বিভোরকে। কিন্তু ও ইতিমধ্যেই ঘুমিয়ে কাঁদা। রুহি আনমনে হেসে বলল, শহর জুড়ে আরও একবার বৃষ্টি নামুক। বৃষ্টিরাজির ফুল ফুটুক সারা আকাশ জুড়ে। হে পৃথিবী, আমার একটা ভালোবাসার মানুষ আছে, সেও আমায় ভালোবাসে। অনেক বড় পর্ব দিলাম। ভেবেছিলাম গ্যাপ দিব, কিন্তু পারলাম না। এবার অন্তত গঠনমূলক মন্তব্য জানাবেন আশা করি। না হলে আবার গ্যাপ যাবে। ভুলভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ধরিয়ে দিবেন। রাতটা এভাবেই কেটে গেল। সকালবেলা কড়া রোদের আলো পর্দার ফাঁক দিয়ে ঘরের ভেতর ঢুকছিল। রুহির চোখে সে আলো লাগতেই ধরফরিয়ে উঠে বসল। তাকিয়ে দেখল ওর কোলে বিভোরের মাথা হলেও পা দুটো চিৎপটাং অবস্থায় এদিক ওদিক রাখা। মনে হচ্ছে কোনো সং বুঝি সার্কাস দেখাচ্ছে। রুহি হাসি চাপাতে পারছিল না। বিভোরের মাথাটা ডিভানে রেখে অতি সাবধানে উঠে দাঁড়াল। তারপর ঠিক করে শুয়ে দিল। মনে হচ্ছে ড্রিঙ্কসের প্রভাব এখনো কাটেনি। রুহি ওয়াশরুম খুঁজে ফ্রেশ হয়ে নিল। পেটে খিদেও ইঁদুর দৌড়াচ্ছে। আশ্চর্য, কোনোদিন তো এত খিদে পায়নি। কিন্তু এখন খাবেটা কি? রান্নাঘর খুঁজতে খুঁজতে দেখল করিডোরের ওপাশে ছোট্ট একটা রান্নাঘর আছে। ফ্রিজ খুলে দেখল তাতে কয়েকটা ডিম, আলু, বেগুন, মশলাপাতি পড়ে আছে। রুহি সেগুলো নামিয়ে নিল। চায়ের পাতাও পেল একটা বক্সে। তড়িঘড়ি করে চুলাতে আগুন দিয়ে চা বসাল। অন্য একটা কড়াইয়ে ডিম ভাজল। কিন্তু ভাত? কোথায় পাবে চাল? রান্নাঘর যেহেতু কোথাও না কোথাও চাল তো পাওয়া যাবে ভেবে রুহি খুঁজাখুঁজি করে চালও পেয়ে গেল। তারপর মনোযোগ দিয়ে ভাত রান্না করে ডিম আর বেগুন ভাজা রেডি করে ডাইনিংয়ে নিয়ে রাখল। বিভোরকে কিভাবে চমকানো যায় ভেবে একটা বুদ্ধি আঁটল। চানাস্তা নিয়ে রুহি বিভোরের রুমে ঢুকল। ইতস্তত করে আস্তে করে ডাকল, শুনছেন? বিভোর ঘুমে মগ্ন, কপাল ঘেমে আছে। রুহি আলতো করে ওড়নার কোনা দিয়ে মুছে দিয়ে আবারও ডাকল্প, ডাক্তারবাবু, আহা উঠুন না। আর কত ঘুমাবেন? এবার তো একটু ক্ষান্ত হন। ঘুমের মধ্যেই মেয়েলি গলার বকবক শুনে বিভোর চোখ খুলে তাকাল। ঘোলাটে দৃষ্টি গিয়ে আটকাল টকটকে লাল গালের অধিকারিণীর চোখে। রক্তজবা। সে ডাকছিল নাকি এতক্ষণ? বিভোর ধীরে ধীরে উঠে বসল। ক্লান্ত গলায় জিজ্ঞেস করল, ডাকছিলে? রুহি বিরস মুখে বলল, হুম। নেশা করে যেভাবে ঘুমিয়েছেন, না ডাকলে বোধহয় আজ সারাদিন ঘুমিয়েই কাটাতেন। চুপ। আচ্ছা, চাটা খেয়ে নিন। বিভোর অবাক হয়ে বলল, তুমি বানিয়েছ? হ্যাঁ। অবাক হওয়ার কি আছে? না, এমনি। বিভোর চায়ের কাপে চুমুক দিল। মাথা ভার হয়ে আছে, গা ম্যাজম্যাজ করছে। রুহি বলল, ফ্রেশ হয়ে নিন। আমি রান্না করেছি, একসাথে খাব। বলেই ঘর থেকে বেরিয়ে গেল। রুহির আচরণগুলো অস্বাভাবিক। রাতের বেশিরভাগ কথাই বিভোরের মনে নেই। চিন্তিত মুখে চা খেয়ে বিভোর ডাইনিংয়ে উকি দিয়ে দেখল তার রক্তজবা থালা বাসন রেডি করছে। বিভোর মুচকি হাসল। তারপর চুপচাপ ফ্রেশ হতে গেল। রুহি কি ওকে আর মেনেই নিবে না? অন্য কাউকে বিয়ে করে নেবে? বিভোরের ভালোবাসা বুঝবে না। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসল। ভালোবাসা বোধহয় অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে আবিষ্কৃত একরাশ ধোঁয়াশা।
খাবার টেবিলে বিভোর আবারও চমকিত হল, কারণ রুহি নিজ হাতে ওকে তুলে খাইয়ে দিচ্ছে। এত স্বাভাবিক প্রকাশভঙ্গি রুহির যে বিভোরের মনে হচ্ছে দুজনে অনেক পুরনো সংসারী। কিন্তু তা নয়। এক পর্যায়ে বিভোরের হিচকি উঠে গেল। রুহি তড়িঘড়ি করে পানি এগিয়ে দিয়ে বলল, এত কি ভাবেন খাওয়ার সময়? কিছু না, মিথ্যে বলার প্রয়োজন নেই। আপনার চেহারা দেখে বোঝাই যাচ্ছে আপনি চিন্তিত। বিভোর কিছু বলল না। পরবর্তী লোকমা তুলে দিল রুহি ওর মুখে। তারপর দেখতে লাগল স্বামী নামক এই মানুষটাকে। তার অল্প বয়সের আবেগ, প্রেম, ভালোবাসা সবকিছু ঘিরে আছে এই লোকটাকে ঘিরে। ভালোবাসা কি সেটা যখন বুঝতে শিখেছিল তখন থেকেই এই মানুষটা ওর হৃদয়ের সমস্ত জায়গাটা দখল করে আছে। আজ পর্যন্ত কোনো নড়চড় হয়নি। রুহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিভোর থতমত খেয়ে বলল, আমি কি দেখতে বেশি সুন্দর? ঘোর থেকে বেরিয়ে এসে রুহি ব্যস্তভঙ্গিতে বলল, সেটা বলার আর অপেক্ষা রাখে না। তুমিও সুন্দর। জানি, সবই ধপবাজি আপনার। যেমন? বলবো না। বিভোর গম্ভীর গলায় বলল, ওকে, এখন এই টপিক বাদ দাও। আমার মাথা ধরে যায়। আচ্ছা, খেয়ে নিন। তুমি খেয়েছ? জি। বিভোর প্রশ্ন করল, রক্তজবা তুমি জানো তোমার বিয়ের কথাবার্তা কার সাথে চলছে? এমন প্রশ্ন শোনার জন্য রুহি প্রস্তুত ছিল না। অবাক হয়ে বলল, না তো। নীরবের সাথে। রুহির মুখটা হা হয়ে গেল। নীরব মানে? নীরব ভাই? ইভা আপুদের ফ্রেন্ড? হুম। রুহি ধপ করে চেয়ারে বসে পড়ল। বলল, ওনার কি খেয়ে দেয়ে কাজ নেই? আমি তো ওনাকে বড় ভাইয়ের মতো দেখি। সে দেখে না। এটা আমি প্রথম দেখেই বুঝেছি। ছাই বুঝেছেন। বিভোর গম্ভীর গলায় বলল, এখন কি করবে? রিফিউজ। বিভোরের মনটা কেমন যেন নেচে উঠল। ওকে আরও এক দফা অবাক করে দিয়ে রুহি বলল, আপনি ওনাকে জানিয়ে দিয়েন আমি আপনার বউ। তাহলে আর সামনে এগোবে না। বউকে বাঁচাতে এই কাজটা তো করতেই পারেন, তাই না? বিভোরের চোখজোড়া যেন কোটর থেকে বেরিয়ে আসতে চাইছে। 2 গ্লাস পানি ঢকঢক করে খেল। রুহি আজ ওকে নির্ঘাত হার্ট অ্যাটাক করে ছাড়াবে। মেয়েটা এত রহস্য করছে কেন? কাল রাতেই বলল নিজেকে বিভোরের বউ ভাবতে চায় না, লজ্জা হয়, আর আজ হুট করেই নিজেকে ওর বউয়ের পরিচয় দিয়ে দিল। মেয়েটার কি কোনো মানসিক সমস্যা আছে নাকি? এত তাড়াতাড়ি একটা মানুষ পরিবর্তন হয়ে যায় নাকি? দেখো আবার কিভাবে হাসছে। আহা, মেয়েটা মনে হচ্ছে এবার ওকে সত্যিই হার্ট অ্যাটাক করিয়ে মেরে ফেলবে। বিভোর বুকের বাপাশে হাত রেখে রুহির দিকে তাকাল। নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, সত্যি? এটাই বলবো? অফকোর্স। রুহি অসময়ে বাসায় ফেরায় নাদিরা একটু অবাকই হলেন। রুহি মাঝে মাঝেই তার অফিস মেয়ে কলিগ বা ফ্রেন্ডদের বাসায় রাত কাটায়। এই নিয়ে প্রশ্ন করাটা নাদিরা পছন্দ করেন না। কিন্তু বেলা 12টায় রুহি অফিসেই থাকে। আজ বাসায় চলে এসেছে দেখে তিনি জিজ্ঞেস করলেন, কি হয়েছে রেমা? শরীর খারাপ? রুহি ক্লান্ত ভঙ্গিতে বলল, না। অফিস নেই? আছে। যাইনি। ওহহ। রুহি বলল, নীরব ভাই নাকি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে? নাদিরা বললেন, হ্যাঁ, কাল এসেছিল ওদের ফ্যামিলির লোকজন। তুই না করে দিলি তাই আমি আর কথা বাড়াইনি।
তাও খুব করে অনুরোধ করে গিয়েছে যেন তোর সাথে একটু কথা বলি। কিসের কথা? তুই আরেকবার ভেবে দেখ। রুহি সরাসরি নাদিরাকে জানিয়ে দিল এখানে ভাবার কিছু নেই। নীরবকে ও বড় ভাইয়ের মতো দেখে একটু ফ্রেন্ডলি কথাবার্তা বললেই যে কাউকে বিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। নাদিরা আর কথা বাড়াল না। রুহিকে নিজের মেয়ের চেয়ে কম কিছু ভাবে না, তাহলে কেন নিজের সিদ্ধান্ত ওর উপর চাপিয়ে দিবে? যদিও নাদিরা চেয়েছিল রুহি এ বিয়েতে রাজি হোক। নীরব ছেলেটা দেখতে শুনতে ভালোই, চাকরিটাও ভালো, রুহিকে নিজে থেকে পছন্দ করেছে। তবে যা হয় সেটা ভালোর জন্যই হয়। সারাদিন এভাবেই কেটে গেল। রাতের বেলা ঘুমুতে যাওয়ার সময় রুহির ফোন বেজে উঠল। বিরক্ত হয়ে রুহি ফোনটা রিসিভ করে জিজ্ঞেস করল, কে বলছেন? আমি। কে আমি? শিটম্যান, আমি বিভোর। রুহি ধমক শুনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। পরমুহূর্তেই রেগে বলল, পাগল নাকি? এভাবে কেউ ধমকি দেয়? বিভোর বলল, তুমি আমাকে চিনতে পারলে না কেন? আমি তো কখনো আপনার সাথে ফোনে কথা বলিনি। তাহলে বুঝব কিভাবে এটা আপনি? আর আপনি আমার নাম্বার কোথায় পেলেন? বিভোর ফিচেল হাসি দিয়ে বলল, এই যুগে এটা কোনো ব্যাপারই নয়। রুহি প্রশ্ন করল, কি জন্যে ফোন দিয়েছেন? কি করছো? এত রাতে এটা জানার জন্য ফোন দিয়েছেন? রাখুন তো, যত সব বিরক্তিকর। রুহি ফোন কেটে দিল। মানে কি এসবের? বিভোর চটে গেল। মেয়েটা তো আচ্ছা তারা। রেগেমেগে বিভোর ফোন দিতেই থাকল। বারবার ফোন বেজে উঠায় বিরক্ত হয়ে রুহি ফোনটাই অফ করে দিল। ভালো করে কথা না বলে এসব ন্যাকামি কথাবার্তা আর ফোনে বকবক করাটা রুহির মোটেও পছন্দ নয়। তারপর শুয়ে পড়ল কাঁথামুড়ি দিয়ে। রুহি ঠিক করেছে বিভোরের সাথে এবার চুটিয়ে প্রেম করবে। ওকে তাক লাগিয়ে দেবে। তবে ফোনে কোনো প্রেমালাপ করা যাবে না। হুট করে যখন তখন বিভোরের হসপিটালে গিয়ে চমকে দেবে। বিয়ে? সেটা না হয় পরে দেখা যাবে। আপনাদের মন্তব্য আশা করছি। লেখায় অনেক ভুল আছে, সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ধরিয়ে দিবেন আশা করি। চলবে ইনশাআল্লাহ।